রাষ্ট্রপতি কে হবেন সময় হলেই জানতে পারবেন, বললেন মির্জা ফখরুল। ধর্মভিত্তিক দলগুলো ক্ষমতার পাগল হয়ে যাচ্ছে, মন্তব্য এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারির। বহিষ্কৃত নেতাদের ফেরানো নিয়ে বিএনপিতে মতভেদ। হরিজন জনগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসন ও ৮০% কোটা দাবি। এশিয়ান গেমসে বড় সুবিধা বাংলাদেশের, সরাসরি নকআউটে টাইগাররা। রাখাইনের অস্থিরতায় আটকে চীনের অর্থনৈতিক করিডোর পরিকল্পনা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রপতির বিষয় নিয়ে এখনই কিছু বলা যাবে না। অপেক্ষা করুন, সময় হলেই জানতে পারবেন কে হবেন রাষ্ট্রপতি। এ সময় তিনি রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। পরে অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। ছাত্র জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ধর্মভিত্তিক দলগুলো ক্ষমতার পাগল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, দেশে এমন একটি সংকট তৈরি হয়েছে যেখানে ধর্মভিত্তিক দলগুলো ক্ষমতার পেছনে ছুটছে আর ক্ষমতার ভিত্তিক দলগুলো বিদেশমুখী হয়ে পড়ছে। তার ভাষায়, ভালো মানুষ রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে পারে না, আর খারাপ মানুষ কাছ থেকে ভালো সিদ্ধান্তও আশা করা যায় না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় অন্য বক্তারাও রাষ্ট্র ও রাজনীতিতে কাঠামোগত সংস্কার, মেধাভিত্তিক রাষ্ট্র গঠন এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত বিএনপির অনেক নেতা আবারও দলে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় সূত্র জানাচ্ছে, এই ধরনের প্রায় ৯০ জন নেতা বহিষ্কৃত হন, যাদের মধ্যে ৭ জন বর্তমানে সংসদ সদস্য। এছাড়া গত ১.৫ বছরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩,০০০ নেতাকর্মীকেও বহিষ্কার করা হয়েছে। বিএনপির এক অংশ মনে করছে, মাঠ পর্যায়ে জনপ্রিয় ও পরীক্ষিত নেতাদের অপরাধের মাত্রা বিবেচনা করে সাধারণ ক্ষমার মাধ্যমে দলে ফেরানো যেতে পারে। তবে অন্য অংশ মনে করছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখা উচিত। দলীয় সূত্র বলছে, বহিষ্কৃতদের ফেরানোর বিষয়টি বিএনপির ভাবনায় থাকলেও এটি এখন দলের অগ্রাধিকার নয়। এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে কষ্ট নিয়েই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে এখনও দলের কোনো সিদ্ধান্ত হয়নি। হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন নিশ্চিত, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে ৮০% কোটা সংরক্ষণ এবং দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ী করা সহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে আয়োজকরা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও হরিজন জনগোষ্ঠীর বড় একটি অংশ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা বৈষম্য ও বঞ্চনার শিকার। অথচ দেশের পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারায় এই জনগোষ্ঠীর সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। তারা আরও বলেন, দীর্ঘদিন কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং আউটসোর্সিং ব্যবস্থার কারণে সৃষ্ট চাকরির অনিশ্চয়তা দূর করা জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে। সংগঠনটির দাবিগুলো হচ্ছে, হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়ী আবাসন নিশ্চিত করা, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে জাত হরিজন জনগোষ্ঠীর জন্য ৮০% কোটা সংরক্ষণ, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী ও দৈনিক ভিত্তিক কর্মীদের স্থায়ী করা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নেওয়া, কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দূর করে সংবিধান প্রদত্ত সম অধিকার বাস্তবায়ন এবং শিক্ষিত হরিজন জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে ১% কোটা সংরক্ষণ।
এশিয়ান গেমস 2026-এর ক্রিকেটে বড় সুবিধা পেল দক্ষিণ এশিয়ার 4 শক্তিশালী দল। পুরুষের বিভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। ফলে শিরোপার দৌড়ে তারা এক ধাপ এগিয়ে থাকছে। অন্যদিকে বাকি দলগুলোকে মূল পর্বে উঠতে লড়তে হবে প্রাথমিক রাউন্ড পেরিয়ে। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে এই আসর। বৃহস্পতিবার পুরুষ ও নারী উভয় বিভাগে ড্র ও গ্রুপ ঘোষণা করা হয়েছে। পুরুষদের বিভাগে অংশ নেবে 10টি দল আর নারীদের বিভাগে থাকবে 8টি দল। পুরুষদের বিভাগে প্রথম রাউন্ডে 6 দল 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ এতে রয়েছে আফগানিস্তান, জাপান, নেপাল। গ্রুপ বিতে হংকং, মালয়েশিয়া ও ওমান। এখান থেকে 2 গ্রুপের শীর্ষ 2 দল নকআউট পর্বে উঠবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পুরুষদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 24 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। অপরদিকে নারীদের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ম্যাচগুলো হলো ভারত বনাম জাপান, বাংলাদেশ বনাম চীন, শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া এবং পাকিস্তান বনাম থাইল্যান্ড। নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 17 থেকে 22 সেপ্টেম্বর। পুরুষ ও নারী উভয় বিভাগের সব ম্যাচই জাপানের নাগোয়া শহরে টি-20 সংস্করণে অনুষ্ঠিত হবে। বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোর চাই বেইজিং। 10 বছর আগের প্রস্তাব আলোচনায় আসে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে। প্রস্তাবিত করিডোরটি চীনের কুনমিং থেকে যাবে মিয়ানমারের মান্দালয়ে। সেখানে থেকে একটি অংশ ইয়াঙ্গুন এবং আরেক অংশ বিস্তৃত হবে রাখাইন রাজ্যের কিয়াওফিউ গভীর সমুদ্রবন্দর পর্যন্ত। রাখাইন থেকে সড়ক, রেল ও সমুদ্রপথে যুক্ত হবে কক্সবাজার, চট্টগ্রামের সঙ্গে। তবে বিশাল এই কর্মযজ্ঞের বাধা হলো ভূরাজনীতি, রোহিঙ্গা সংকট, রাখাইনের অস্থিরতা ও নাফ নদীর 2 পাড়ের নিরাপত্তা। প্রায় প্রতিদিনই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে জব্দ হচ্ছে মাদকার অস্ত্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের স্থিতিশীলতা ও রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন সম্ভব নয়। এসব বিষয়ে মীমাংসা না হলে করিডোরের সুফল পাবে না ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, এসব বিষয় আমলে নিয়ে করিডোর প্রস্তাব নিয়ে কাজ করছে সরকার। চীনের অন্যান্য আন্তর্জাতিক উদ্যোগ মূল্যায়ন করেই করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিবেচনা করা হবে নিরাপত্তার দিকও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, এশিয়া ও ইউরোপের প্রায় 40টি দেশের সাথে চীনের অর্থনৈতিক করিডোর রয়েছে। 6টি প্রধান অর্থনৈতিক করিডোরের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর নিউ ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ। বাকিগুলো এখন আংশিকভাবে চালু। চীনের প্রস্তাব কতটা উপযোগী তা বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ঢাকা বেইজিংয়ের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই সতর্কতার সঙ্গে আগানোর পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।